বাংলাদেশের অর্থনীতি। বিষয় কোড 2,22,209। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। উত্তর 1, উন্নয়নশীল দেশ কাকে বলে? ভূমিকা। উন্নয়নশীল দেশ মানে এক ক্রান্তিকালীন স্তরে থাকা রাষ্ট্র, যেখানে অগ্রগতির ছোঁয়ায় থাকে পরিবর্তনের জটিল দ্বার। অর্থনৈতিক, সামাজিক এবং প্রযুক্তিগত দিকেই মূল লক্ষ্য, যেখানে উন্নতির চাহিদা এবং সীমাবদ্ধতার মিশ্রণ বিদ্যমান। সংজ্ঞা। বাংলা সংজ্ঞা। উন্নয়নশীল দেশ বলতে এমন দেশকে বোঝায় যেখানে জাতীয় আয় কম, প্রযুক্তির ব্যবহার সীমিত এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এখনও প্রাথমিক স্তরে রয়েছে। ইংরেজি সংজ্ঞা। Developing countries are nations with low per capita income, limited industrialization, and significant reliance on agriculture. United Nations, UN. বাংলায় অর্থ, উন্নয়নশীল দেশগুলো হলো সেই জাতি যেখানে মাথাপিছু আয় কম, শিল্পায়ন সীমিত এবং কৃষি নির্ভরতা উল্লেখযোগ্য। মূল বৈশিষ্ট্য। 1. অর্থনৈতিক বৈষম্য। উন্নয়নশীল দেশে ধনী ও দরিদ্রের মধ্যে বিশাল পার্থক্য থাকে। মুখস্থ কৌশল, ধনী দরিদ্রের ভিন্ন ধারা, উন্নতির এই সূত্রধারা। 2. প্রযুক্তিগত সীমাবদ্ধতা। আধুনিক প্রযুক্তি প্রবেশ করলেও ব্যাপক বিস্তার লাভ করেনি। মুখস্থ কৌশল, প্রযুক্তি যত আসে ধীরে, উন্নয়ন দেখে তারই করে। 3. উচ্চ জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির হার বেশি হওয়ায় অর্থনৈতিক চাপ বাড়ে। মুখস্থ কৌশল, জনসংখ্যার বাড়তেও উন্নয়ন তাই অল্প রৌদ্র। 4. শিক্ষা ও স্বাস্থ্য খাতে সীমাবদ্ধতা। সবার জন্য মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয় না। মুখস্থ কৌশল, স্বাস্থ্য শিক্ষায় সীমারেখা, উন্নয়ন পায় ধীরে দেখা। 5. কৃষি নির্ভর অর্থনীতি। কৃষি প্রধান পেশা হওয়ায় অর্থনৈতিক বৈচিত্র্য কম। মুখস্থ কৌশল, কৃষির খুঁটিতে দাঁড়িয়ে দেশ, শিল্পে তাই অগ্রগতি শেষ। উদাহরণ: বাংলাদেশ, ভারত, নেপাল এবং আফ্রিকার বেশিরভাগ দেশ উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত। উপসংহার: উন্নয়নশীল দেশগুলো উন্নতির সিঁড়ি বেয়ে উঠছে, কিন্তু চ্যালেঞ্জের গহীনে আটকে কিছুটা থমকে আছে। উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছানোর জন্য প্রয়োজন সুশাসন, সঠিক পরিকল্পনা এবং সমন্বিত প্রয়াসের সম্মিলন। পরিশেষ: শিক্ষার্থীদের জন্য মনে রাখার কৌশল। উন্নয়নশীল দেশে 5টি বৈশিষ্ট্য। 1. অর্থনৈতিক বৈষম্য। 2. প্রযুক্তির সীমাবদ্ধতা। 3. জনসংখ্যা বৃদ্ধি। 4. স্বাস্থ্য শিক্ষায় ঘাটতি। 5. কৃষি নির্ভরতা। এই ছন্দে স্মরণীয়: অর্থে সীমা, প্রযুক্তিতে ব্যর্থ। জনসংখ্যা বেশি, শিক্ষার সীমা কষ্ট। কৃষির খুঁটি ধরে আছে দেশ, উন্নতির পথে হাঁটে অবশেষ। উত্তর 2, সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ভূমিকা। সঞ্চয় এবং বিনিয়োগ হলো অর্থনীতির দুই প্রধান স্তম্ভ। এরা একে অপরের উপর নির্ভরশীল, গঠন করে উন্নতির কাঠামো। সঞ্চয় যেখানে ভবিষ্যতের জন্য সংরক্ষণ, বিনিয়োগ সেখানে প্রাপ্তির জন্য উপযোগের পরিকল্পন। সংজ্ঞা। বাংলা সংজ্ঞা। সঞ্চয় হলো আয়ের যে অংশ ব্যয় না করে জমা রাখা হয়। অন্যদিকে বিনিয়োগ হলো সেই সঞ্চয়ের এমন ব্যবহার যা ভবিষ্যতে আয়ের সম্ভাবনা বৃদ্ধি করে। ইংরেজি সংজ্ঞা। Saving is the portion of income not spent on consumption, while investment is the allocation of those savings to generate future income. Hints. বাংলায় অর্থ: সঞ্চয় হলো আয়ের অনাবশ্যক ব্যয় অংশ এবং বিনিয়োগ হলো সেই সঞ্চয়ের ভবিষ্যৎ আয়ের জন্য ব্যবহার। সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক। 1. সঞ্চয় বিনিয়োগের উৎস। বিনিয়োগের জন্য মূলধন সরবরাহ করে সঞ্চয়। মুখস্থ কৌশল: সঞ্চয় মূলধনের মাতা, বিনিয়োগ তার সন্তানের রথ। 2. অর্থনৈতিক প্রবৃদ্ধি। সঞ্চয় বেশি হলে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পায়, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি। মুখস্থ কৌশল: সঞ্চয় বাড়ে, বিনিয়োগ গড়ায়, অর্থনীতির অগ্রগতি দেয়। বিনিয়োগ সঞ্চয়ের ফলপ্রসূ ব্যবহার। বিনিয়োগ সঞ্চয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে। মুখস্থ কৌশল: সঞ্চয়ে যদি জমার জল, বিনিয়োগ সেই পানির ফল। আয় বৃদ্ধি।
বিনিয়োগ সঞ্চয়ের আয়কে পুনরায় বৃদ্ধি করে। মুখস্থ কৌশল: সঞ্চয়ে আনে স্থিতি, বিনিয়োগ আনে গতি। বিনিয়োগের উপর নির্ভরশীল সঞ্চয়। সঞ্চয়ের মাত্রা বিনিয়োগের সম্ভাবনায় প্রভাব ফেলে। মুখস্থ কৌশল: বিনিয়োগ সঞ্চয়ের পথ, উভয়ের সম্পর্ক অমলিন রথ। উদাহরণ: বাংলাদেশ পোশাক শিল্পের মতো খাতগুলোতে সঞ্চয় বিনিয়োগের মাধ্যমেই বৃদ্ধি পাচ্ছে। 2023 সালে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জাতীয় সঞ্চয়ের হার ছিল 27.5%, যা বিনিয়োগের জন্য ব্যবহৃত হয়েছে। উপসংহার: সঞ্চয় এবং বিনিয়োগের সম্পর্ক হলো অর্থনীতির রক্ত সঞ্চালন। যেখানে সঞ্চয় হলো হৃৎপিণ্ড এবং বিনিয়োগ হলো পেশির সঞ্চালন। উন্নত অর্থনীতি গড়তে হলে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। পরিশেষ: মুখস্থ কৌশল ছন্দ: সঞ্চয় আনে স্থিতি, বিনিয়োগ আনে গতি। সঞ্চয় যদি মূলধন, বিনিয়োগ তার বন্ধু রবি। সঞ্চয় বিনিয়োগ পরিপূরক, উভয়ে থাকে উন্নতির মুকুট। উত্তর 3। সিপিআই বলতে কি বোঝ? ভূমিকা: মূল্যস্ফীতির একটি পরিচিত মানদণ্ড হল ভোক্তা মূল্য সূচক সিপিআই, যা বাজারের পণ্যের দামের পরিবর্তন নির্ণয় করে স্থিতিশীলতা কিংবা অস্থিরতা। সাধারণ মানুষের জীবনযাত্রার খরচে পরিবর্তনের প্রভাব বিশ্লেষণী সিপির মূল লক্ষ্য। সংজ্ঞা: বাংলা সংজ্ঞা: সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, হল একটি সূচক যা ভোক্তাদের জন্য প্রয়োজনীয় পণ্য ও পরিষেবার গড় খরচের পরিবর্তন পরিমাপ করে। ইংরেজি সংজ্ঞা: Consumer Price Index (CPI) is a measure that examines the weighted average of prices of a basket of consumer goods and services, such as transportation, food, and medical care. IMF বাংলায় অর্থ: ভোক্তা মূল্য সূচক। সিপিআই এমন একটি সূচক যা ভোক্তা পণ্যের ঝুলি, যেমন পরিবহন, খাদ্য ও স্বাস্থ্যসেবা, এর গড় মূল্যের পরিবর্তন নির্ধারণ করে। সিপিআই এর প্রধান বৈশিষ্ট্য: 1. মূল্যস্ফীতির পরিমাপ। সিপিআই মূল্যস্ফীতির বর্তমান হার নির্ধারণে সহায়তা করে। মুখস্থ কৌশল: মূল্যস্ফীতির মাপকাঠি, সিপিআই এর মূল বাধা। 2. জীবনযাত্রার খরচ নির্ধারণ। সাধারণ জনগণের ব্যয় বৃদ্ধি বা হ্রাসের বিশ্লেষণ। মুখস্থ কৌশল: খরচ বাড়ে সিপিআই জোরে। 3. মুদ্রানীতি প্রণয়নে সহায়ক। কেন্দ্রীয় ব্যাংক সিপিআই দেখে মুদ্রানীতি নির্ধারণ করে। মুখস্থ কৌশল: সিপিআই জানে ব্যাংকের গতি, অর্থনীতির তৈরি নীতি। সামাজিক প্রভাব: এর মাধ্যমে জনগণের আয় ব্যয়ের ভারসাম্য বিশ্লেষণ সম্ভব। মুখস্থ কৌশল: সিপিআই দেখে দেশের আয়, জনগণের সুবিধা হয়। ভোক্তা পণ্যের গড় মূল্য নির্ধারণ। বিভিন্ন সময়ের গড় মূল্য হিসাব করতে এটি ব্যবহৃত হয়। মুখস্থ কৌশল: গড় মূল্যের দেয় সঠিক জবাব, সিপিআই করে হিসাব। উদাহরণ: 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশের সিপিআই ছিল 9.5%, যা পূর্ববর্তী বছরের তুলনায় বেশি। এটি মূলত খাদ্যদ্রব্যের মূল্যের বৃদ্ধির কারণে হয়েছিল। উপসংহার: সিপিআই এর মাধ্যমে মূল্যস্ফীতির হার বোঝা যায়। এটি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। অর্থনীতির প্রতিটি স্তরে সিপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ভোক্তাদের জীবনযাত্রার মান স্থিতিশীল রাখার পথ নির্দেশ করে। পরিশেষ: মুখস্থ কৌশল ছন্দ: সিপিআই মূল্যের মাপকাঠি, অর্থনীতির সূচকের বড় জুড়ি। মূল্যস্ফীতি জানায় সিপিআই, খরচের ভার করে নির্ণয়। উত্তর 4। বাংলাদেশ স্বল্প মজুরির কারণগুলো আলোচনা কর। ভূমিকা: স্বল্প মজুরি হল বাংলাদেশের অর্থনীতির এক প্রধান চ্যালেঞ্জ, যা শ্রমজীবী মানুষের জীবনের মান উন্নয়নে দেয় ব্যাঘাতের সংকেত। স্বল্প মজুরির কারণে শ্রমিকের জীবন কঠিন হয়, তাদের অর্থনৈতিক উন্নয়নও পিছিয়ে পড়ে। স্বল্প মজুরির কারণগুলো: 1. শ্রমের প্রাচুর্য। বাংলাদেশ জনসংখ্যা বেশি হওয়ায় সস্তায় শ্রমিক পাওয়া যায়। মুখস্থ কৌশল: শ্রম বেশি, মজুরি তাই কমই বেশি। 2. অপ্রতুল শিক্ষা ও দক্ষতা। দক্ষ শ্রমিকের অভাবের কারণে শ্রমের মূল্যায়ন কম হয়। মুখস্থ কৌশল: দক্ষতার অভাব, মজুরি কমায় সব।
3. শিল্পায়নের ঘাটতি। দেশে পর্যাপ্ত শিল্প প্রতিষ্ঠানের না থাকায় মজুরি বৃদ্ধির সুযোগ কম। মুখস্থ কৌশল, শিল্পের অভাব, মজুরি কমায় সবার চাপ। অর্থনৈতিক বৈষম্য। সম্পদের অসম বন্টন শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। মুখস্থ কৌশল, বৈষম্যের জোয়ারে শ্রমিক পড়ে হাহাকারে। শ্রম আইন কার্যকর না হওয়া। শ্রমিকদের অধিকার সুরক্ষার আইন কার্যকরভাবে প্রয়োগ করা হয় না। মুখস্থ কৌশল, আইন যদি থাকে ম্লান, শ্রমিকের মজুরি যায় খান খান। পোশাক শিল্পের দৌরাত্ম্য। বাংলাদেশ পোশাক শিল্পে শ্রমিকদের কম মজুরিতে কাজ করতে হয়। মুখস্থ কৌশল, পোশাক শিল্পে মজুরি কম, শ্রমিকদের স্বপ্ন হয় নরম। উদাহরণ: বাংলাদেশ গার্মেন্টস শ্রমিকদের গড় মাসিক মজুরি 2024 সালে ছিল 8,000 টাকা, যা জীবনের মৌলিক চাহিদা পূরণের যথেষ্ট নয়। উপসংহার: স্বল্প মজুরির এই চক্র শ্রমিকদের জীবনে এনে দেয় কষ্টের পালা, তাদের আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত করে। এই সমস্যা দূর করতে প্রয়োজন সঠিক নীতি গ্রহণ, যা শ্রমিকদের অধিকারের সুরক্ষা এবং উন্নয়ন নিশ্চিত করবে। মুখস্থ কৌশল ছন্দ: শ্রম বেশি, দক্ষতা কম। শিল্পের ঘাটতি দেয় মজুরি জম। বৈষম্য আর আইন জেমলান। স্বল্প মজুরি শ্রমিকের প্রাণ। উত্তর 5, ওয়েজ আর্নার্স স্কিম বলতে কি বোঝ? ভূমিকা: বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের আয়ের একটি বড় অংশ বাংলাদেশ প্রেরিত হয়। এই আয়ের সুরক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য গড়ে উঠেছে ওয়েজ আর্নার্স স্কিম। সংজ্ঞা: বাংলা সংজ্ঞা: ওয়েজ আর্নার্স স্কিম হলো একটি সরকার পরিচালিত প্রকল্প, যার মাধ্যমে প্রবাসী শ্রমিকদের আয় বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে প্রেরণ এবং সঞ্চয় নিশ্চিত করা হয়। ইংরেজি সংজ্ঞা: Wage Earners Scheme is a government initiative to encourage expatriate workers to remit their earnings through legal channels while providing incentives like savings facilities. বাংলায় অর্থ: ওয়েজ আর্নার্স স্কিম হল প্রবাসী শ্রমিকদের বৈধ চ্যানেলের মাধ্যমে আয়ের প্রেরণ এবং সঞ্চয়ের জন্য উৎসাহিত করতে সরকারের একটি উদ্যোগ। ওয়েজ আর্নার্স স্কিমের বৈশিষ্ট্য: 1. প্রবাসী আয়ের বৈধ চ্যানেল। এই স্কিমের মাধ্যমে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ হন। মুখস্থ কৌশল: বৈধ পথের স্কিম, সঞ্চয় আনে ভিম। 2. সঞ্চয়ের সুবিধা। প্রবাসীদের আয় সঞ্চয়ের জন্য নির্দিষ্ট ব্যাংকিং সুবিধা দেওয়া হয়। মুখস্থ কৌশল: সঞ্চয়ের স্কিম, ভবিষ্যৎ নিরাপত্তা ডিম। 3. উৎসাহমূলক প্রণোদনা। বৈদেশিক মুদ্রা আনার জন্য সরকার বিশেষ সুবিধা প্রদান করে। মুখস্থ কৌশল: প্রণোদনার হাত, বৈদেশিক আয় মাত। অর্থনীতির উন্নয়ন। এই স্কিম জাতীয় সঞ্চয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে। মুখস্থ কৌশল: ওয়েজ আর্নার্স স্কিম, অর্থনীতির সুষম ঋণ। ব্যাংকিং খাতে অবদান। প্রবাসীদের অর্থ ব্যাংকের মাধ্যমে দেশে আসে, যা ব্যাংকিং খাতকে সমৃদ্ধ করে। মুখস্থ কৌশল: ব্যাংকিং পথের স্কিম, আয় আনে সুনীল দিন। উদাহরণ: বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে 2024 সালে প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স ছিল 28 বিলিয়ন মার্কিন ডলার, যার বড় অংশ ওয়েজ আর্নার্স স্কিমের মাধ্যমে এসেছে। উপসংহার: ওয়েজ আর্নার্স স্কিম প্রবাসী আয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে। এটি অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি বিদেশে কর্মরত শ্রমিকদের আয়ের সুরক্ষাও নিশ্চিত করে। এই স্কিমের সঠিক বাস্তবায়ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পারে। মুখস্থ কৌশল ছন্দ: ওয়েজ আর্নার্স স্কিমের হাত। বৈধ পথে আয়ের পাত। সঞ্চয় বাড়ায় জাতীয় আয়। দেশের উন্নতির পথকায়। উত্তর 6, বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান প্রধান খাতসমূহ উল্লেখ কর। ভূমিকা: একটি দেশের উন্নয়ন পরিকল্পনা ও আর্থিক পরিচালনার মূল ভিত্তি হল সরকারি ব্যয়। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাতগুলো দেশের সার্বিক অগ্রগতির আয়না। প্রধান প্রধান ব্যয়ের খাতসমূহ: 1. অবকাঠামো উন্নয়ন। সড়ক, রেল, বন্দর ও বিদ্যুৎ খাতে উন্নয়ন কার্যক্রম। মুখস্থ কৌশল: অবকাঠামোতে ব্যয়, উন্নতির হয় ন্যায়। 2. শিক্ষা খাত। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ব্যয় বৃদ্ধি।
মুখস্থ কৌশল শিক্ষার ব্যয় দেশ করে, ভবিষ্যৎ আলোয় ভরে। 3. স্বাস্থ্য খাত, হাসপাতাল, ওষুধ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন। মুখস্থ কৌশল স্বাস্থ্য খাতে ব্যয়, সুস্থ জাতি পায় জয়। প্রতিরক্ষা খাত, সামরিক শক্তি বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করা। মুখস্থ কৌশল প্রতিরক্ষার ব্যয়, দেশের সুরক্ষা দেয়। কৃষি ও গ্রামীণ উন্নয়ন, কৃষি প্রণোদনা, সেচ ব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো। মুখস্থ কৌশল কৃষি বাড়ায় খাদ্য ভাণ্ডার, গ্রামে ব্যয় করে সঞ্চার। পেনশন ও সরকারি কর্মচারী বেতন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বেতন ও পেনশন সুবিধা। মুখস্থ কৌশল পেনশন বেতনের ব্যয়, জীবনধারায় যোগ দেয় নেয়। দারিদ্র্য বিমোচন, ভাতার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন। মুখস্থ কৌশল দারিদ্র্য বিমোচনের পথ, ব্যয়ে আসে সুখের রথ। বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা, তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম। মুখস্থ কৌশল প্রযুক্তির ব্যয়, ভবিষ্যৎ আনে জয়। উদাহরণ 2024-25 অর্থ বছরে বাংলাদেশের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 5%, স্বাস্থ্য খাতে 5.2% এবং অবকাঠামো খাতে 1%। উপসংহার, বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাতগুলো দেশের উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এই খাতগুলো দেশের অগ্রগতিতে বিশাল ভূমিকা রাখতে পারে। মুখস্থ কৌশল ছন্দ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা রাখে শক্তি যথা। কৃষি, পেনশন, দারিদ্র্য বিমোচন, ব্যয় গড়ে উন্নয়নের সন্তান। উত্তর 7, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? ভূমিকা, অর্থনীতি পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অপরিসীম। এটি একটি দেশের আর্থিক স্থিতিশীলতা ও আর্থিক নীতির নিয়ন্ত্রক। বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক হল বাংলাদেশ ব্যাংক, যা দেশের আর্থিক কাঠামোর মেরুদণ্ড। সংজ্ঞা, বাংলা সংজ্ঞা, কেন্দ্রীয় ব্যাংক হল একটি দেশের অর্থব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, যা মুদ্রা, ব্যাংকিং কার্যক্রম এবং আর্থিক নীতিমালা নিয়ন্ত্রণ করে। ইংরেজি সংজ্ঞা, The central bank is the supreme monetary authority of a country responsible for controlling money supply, issuing currency, and regulating financial institutions. বাংলায় অর্থ, কেন্দ্রীয় ব্যাংক হল একটি দেশের সর্বোচ্চ আর্থিক কর্তৃপক্ষ, যা মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ, মুদ্রা ইস্যু এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য: 1. মুদ্রা ইস্যুর একচেটিয়া অধিকার। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের মুদ্রা তৈরি ও প্রচলনের একমাত্র অধিকারী। মুখস্থ কৌশল মুদ্রার ইস্যুতে একক, অর্থনীতিতে থাকে টেক। 2. ব্যাংকগুলোর ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হয়। মুখস্থ কৌশল ব্যাংকের ব্যাংক কেন্দ্রীয়, অর্থনীতিতে দেয় নিয়ন্ত্রণ রক্ষীয়। 3. মুদ্রানীতি প্রণয়ন, মুদ্রাস্ফীতি, সুদের হার এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ন্ত্রণ করে। মুখস্থ কৌশল মুদ্রানীতির নিয়ন্ত্রণ, কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জয়। 4. মুদ্রার স্থিতিশীলতা, মুদ্রার মান স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রাখে। মুখস্থ কৌশল মুদ্রায় স্থিতি রাখে প্রাণ, কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম দান। 5. সঞ্চয়ের উৎসাহ ও বিনিয়োগ নিয়ন্ত্রণ, সঞ্চয় ও বিনিয়োগের জন্য সঠিক পরিবেশ তৈরি করে। মুখস্থ কৌশল সঞ্চয়ে যোগ, বিনিয়োগে ভোগ। 6. সরকারের ব্যাংকার ও ঋণদাতা, কেন্দ্রীয় ব্যাংক সরকারকে ঋণ প্রদান এবং ব্যয় ব্যবস্থাপনায় সাহায্য করে। মুখস্থ কৌশল সরকারের ঋণের ছন্দ, কেন্দ্রীয় ব্যাংকের মধুর বন্ধ। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, আমদানি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা নিশ্চিত করে। মুখস্থ কৌশল বৈদেশিক মুদ্রায় রক্ষণ, অর্থনীতির পায় শৃঙ্খল। দারিদ্র্য বিমোচন কার্যক্রমে সহায়তা, অর্থনৈতিক বৈষম্য কমাতে কেন্দ্রীয় ব্যাংক উদ্যোগ নেয়। মুখস্থ কৌশল দারিদ্র্য হ্রাসে কেন্দ্রীয় ত্রাণ, সমতায় আনে কল্যাণ। উদাহরণ বাংলাদেশ ব্যাংক 1972 সালে প্রতিষ্ঠা হয়। বর্তমানে এটি বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনার অন্যতম প্রধান চালিকা শক্তি। উপসংহার, কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের আর্থিক কাঠামোর মূল স্তম্ভ।
এর সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। মুখস্থ কৌশল ছন্দ। মুদ্রার নিয়ন্ত্রক একক প্রতিষ্ঠান। ব্যাংকিং সেবায় আনে স্থিরতা ও সঞ্চালন। অর্থনীতির শৃঙ্খলা যার হাতে ধরা। কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতির রক্ষা কবচ সারা। উত্তর ৮। আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য দেখাও। ভূমিকা। একটি দেশের অর্থনৈতিক নীতিমালার প্রধান দুটি অংশ হল আর্থিক নীতি ও রাজস্ব নীতি। এই দুই নীতির মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, যা একটি দেশের অর্থনৈতিক কাঠামো পরিচালনায় ভূমিকা রাখে। সংজ্ঞা। আর্থিক নীতি। আর্থিক নীতি হল সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে মুদ্রাস্ফীতি, মুদ্রার সরবরাহ ও সুদের হার নিয়ন্ত্রণের নীতি। রাজস্ব নীতি। রাজস্ব নীতি হল সরকারের রাজস্ব আদায় ও ব্যয়ের মাধ্যমে অর্থনীতির স্থিতিশীলতা অর্জনের নীতি। আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য। উদাহরণ: 2023-24 অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি মুদ্রাস্ফীতি হ্রাসে সহায়ক ভূমিকা রেখেছে। অপরদিকে সরকারের রাজস্ব নীতির মাধ্যমে কর আদায় বৃদ্ধি পেয়েছে। উপসংহার: আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য থাকলেও উভয়ের লক্ষ্য দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা। এই দুই নীতির সমন্বিত প্রয়োগ একটি দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুখস্থ কৌশল ছন্দ। আর্থিক নীতি মুদ্রার নিয়ন্ত্রণ। রাজস্ব নীতি আয়ের সঞ্চালন। উভয়ের লক্ষ্য উন্নয়ন, দেশের অগ্রগতির বিস্তার লক্ষণ। উত্তর ৯। লেনদেনের ভারসাম্য ও বাণিজ্যের ভারসাম্যের মধ্যে পার্থক্য লেখ। ভূমিকা। আন্তর্জাতিক অর্থনীতিতে লেনদেনের ভারসাম্য ও বাণিজ্যের ভারসাম্য দুটি গুরুত্বপূর্ণ ধারণা। এগুলো দেশের আর্থিক স্থিতি ও বাণিজ্যিক কার্যক্রমের মূল্যায়ন করে। তবে এ দুটি ধারণার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সংজ্ঞা। লেনদেনের ভারসাম্য, ব্যালেন্স অফ পেমেন্টস। লেনদেনের ভারসাম্য হল একটি নির্দিষ্ট সময়ে দেশের মোট বৈদেশিক লেনদেনের হিসাব। এতে বাণিজ্য, সেবা, পুঁজি ও ঋণ লেনদেন অন্তর্ভুক্ত থাকে। বাণিজ্যের ভারসাম্য, ব্যালেন্স অফ ট্রেড। বাণিজ্যের ভারসাম্য হল একটি দেশের রপ্তানি ও আমদানির পার্থক্য। শুধুমাত্র পণ্য লেনদেনের হিসাব এতে অন্তর্ভুক্ত। পার্থক্য। উদাহরণ: 2024 সালে বাংলাদেশের লেনদেনের ভারসাম্যের ঘাটতি হয়েছিল, কিন্তু বাণিজ্যের ভারসাম্যের ঘাটতি তুলনামূলক বেশি ছিল। উপসংহার: লেনদেনের ভারসাম্য ও বাণিজ্যের ভারসাম্যের মধ্যে পার্থক্য থাকলেও উভয় ধারণা দেশের অর্থনীতির স্থিতি ও নীতিমালা নির্ধারণে গুরুত্বপূর্ণ। এই পার্থক্যগুলো আন্তর্জাতিক বাণিজ্যের কাঠামো বোঝার জন্য প্রয়োজনীয়। মুখস্থ কৌশল ছন্দ। লেনদেন সব কিছুর হিসাব, বাণিজ্য শুধু পণ্য বিনিময়ের জবাব। একটি বিস্তৃত, একটি সংকীর্ণ। উভয়ের তথ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। উত্তর ১০। কৃষির সংজ্ঞা দাও। ভূমিকা। কৃষি হল মানব সভ্যতার প্রাচীনতম পেশা। এটি খাদ্য, কাঁচামাল এবং অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম প্রধান উৎস। সংজ্ঞা। বাংলা সংজ্ঞা। কৃষি হল ভূমির উপর নির্ভর করে শস্য উৎপাদন, পশুপালন এবং বনায়ন কার্যক্রম। ইংরেজি সংজ্ঞা। Agriculture is the art and science of cultivating the soil, growing crops, and raising livestock. বাংলায় অর্থ: কৃষি হল ভূমি চাষ, ফসল উৎপাদন এবং গবাদি পশু পালনের একটি শিল্প ও বিজ্ঞান। কৃষির বৈশিষ্ট্য: ১. প্রাথমিক পেশা। এটি মানব সভ্যতার প্রথম পেশা। মুখস্থ কৌশল: প্রথম পেশা কৃষি, সবার জীবনরাশি। ২. খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদন কৃষির মূল লক্ষ্য। মুখস্থ কৌশল: খাদ্য দান করে প্রাণ, কৃষি এর প্রধান। ৩. অর্থনৈতিক ভিত্তি। কৃষি বহু দেশের অর্থনৈতিক কাঠামোর ভিত্তি। মুখস্থ কৌশল: অর্থনীতির মেরুদণ্ড, কৃষি জীবনের বন্ধ। ৪. জলবায়ুর ওপর নির্ভরশীল। কৃষির সফলতা জলবায়ু ও মৌসুমের ওপর নির্ভরশীল। মুখস্থ কৌশল: জলবায়ু যার প্রাণ, কৃষি থাকে তাতে ধ্যান। ৫. শ্রমনির্ভরতা। কৃষি পেশায় অনেক শ্রমের প্রয়োজন হয়। মুখস্থ কৌশল: শ্রম দিয়ে কৃষি হয় প্রাণবন্ত, অর্থনীতিতে আনে শান্ত। উদাহরণ:
বাংলাদেশ ধান, গম, পাট এবং চা উৎপাদন কৃষির গুরুত্বপূর্ণ অংশ। উপসংহার: কৃষি শুধু খাদ্য উৎপাদনের জন্য নয়, বরং একটি দেশের সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত স্থিতির মেরুদণ্ড। কৃষির উন্নয়ন দেশের উন্নতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মুখস্থ কৌশল ছন্দ: কৃষি হলো প্রথম পেশা। খাদ্য অর্থে দেয় ভালোবাসা, পরিবেশ আর জীবন যার সঙ্গে। কৃষি আনে সবার বেঁচে থাকার রঙে। উত্তর 11। বাংলাদেশের মূলধন বাজারের বৈশিষ্ট্যগুলো কি? ভূমিকা: মূলধন বাজার একটি দেশের অর্থনৈতিক উন্নতির ভিত্তি। এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের মূলধন বাজার ধীরে ধীরে বিকাশ লাভ করছে। সংজ্ঞা: মূলধন বাজার হল দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ এবং বিনিয়োগের কেন্দ্র। ইংরেজি সংজ্ঞা: Capital market refers to a financial market where long-term debt or equity-backed securities are traded. বাংলায় অর্থ: মূলধন বাজার হলো একটি আর্থিক বাজার যেখানে দীর্ঘমেয়াদী ঋণ বা শেয়ার কেনাবেচা করা হয়। বৈশিষ্ট্য: বাংলাদেশের মূলধন বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1. দুটি বাজারের উপস্থিতি। বাংলাদেশের মূলধন বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই রয়েছে। মুখস্থ কৌশল: দুই স্টক এক্সচেঞ্জ মিলে বাজারের প্রাণ। 2. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এ বাজার নিয়ন্ত্রণ করে। মুখস্থ কৌশল: বিএসইসি দেয় নিয়ন্ত্রণের শিক্ষা। 3. প্রাথমিক ও দ্বৈত বাজারের উপস্থিতি। শেয়ার এবং বন্ডের প্রাথমিক ও দ্বৈত লেনদেন এই বাজারে পরিচালিত হয়। মুখস্থ কৌশল: প্রাথমিক দ্বৈত বাজারের যুগল নীতি। বিনিয়োগের নিম্নমুখী সচেতনতা। সাধারণ বিনিয়োগকারীদের বাজার সম্পর্কিত জ্ঞান এবং সচেতনতা কম। মুখস্থ কৌশল: নিম্ন জ্ঞান বিনিয়োগের বাধা। 5. শেয়ার বাজারে অস্থিরতা। বাজারের দাম প্রায়ই ওঠানামা করে যা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ। মুখস্থ কৌশল: অস্থির বাজারে স্থির হওয়া কঠিন। 6. সীমিত পণ্য। শেয়ার এবং বন্ডের বাইরে অন্যান্য বিনিয়োগ পণ্যের অভাব। মুখস্থ কৌশল: সীমিত পণ্য, উন্নতির চাহিদা। 7. বৈদেশিক বিনিয়োগের সীমাবদ্ধতা। বিদেশি বিনিয়োগের সুযোগ সীমিত এবং প্রক্রিয়া জটিল। মুখস্থ কৌশল: সীমাবদ্ধ বিদেশি হাত। 8. কম্পিউটারাইজড লেনদেন। বর্তমানে বাজারের লেনদেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। মুখস্থ কৌশল: কম্পিউটারের স্পর্শে লেনদেন সহজ। 9. দীর্ঘমেয়াদী উন্নয়নের অভাব। বাজারে কাঠামোগত উন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিত করা প্রয়োজন। মুখস্থ কৌশল: উন্নয়ন চাই, দীর্ঘমেয়াদে লাভের মহাকাব্য। 10. আইনি ও নীতিমালা। বাজার পরিচালনায় নির্দিষ্ট আইন ও নীতিমালা বিদ্যমান। মুখস্থ কৌশল: আইন মেনে বাজার চলে। উদাহরণ: 2024 সালে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনাবেচার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। উপসংহার: বাংলাদেশের মূলধন বাজার ধীরে ধীরে উন্নতি লাভ করছে। তবে বাজার স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের সচেতনতা এবং বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। মুখস্থ কৌশল ছন্দ: দুটি স্টক বাজারের জয়। আইন, প্রযুক্তি সব সঙ্গম হয়। শিক্ষা আর স্থিতি আনলে সঠিক পথ। বাংলাদেশের মূলধন বাজার পাবে মহারথ। উত্তর 12। বাংলাদেশের কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যাগুলি উল্লেখ কর। ভূমিকা: বাংলাদেশের কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যা কৃষকদের আয় কমিয়ে দেয় এবং জাতীয় প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। প্রধান সমস্যাগুলি: 1. পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাব। কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত গুদাম এবং কোল্ড স্টোরেজ নেই। মুখস্থ কৌশল: সংরক্ষণহীন পণ্য নষ্ট, কৃষক পায় অর্থে কষ্ট। 2. পরিবহনের দুর্বল অবকাঠামো। গ্রামের সড়কগুলোর অবস্থা খারাপ হওয়ায় পরিবহন ব্যয় বেশি। মুখস্থ কৌশল: রাস্তাঘাটের সময় নষ্ট, পরিবহন খরচে কৃষকের ক্ষত। 3. মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। মধ্যস্বত্বভোগীরা কৃষকের ন্যায্য মূল্য পাওয়ায় বাধা সৃষ্টি করে।
মুখস্থ কৌশল, মধ্যস্বত্বভোগীর জাল, কৃষকের মাথায় মাল। 4. বাজারের অস্থিরতা, কৃষিপণ্যের দাম ওঠা নামা করে, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। মুখস্থ কৌশল, দামের খেলায় কৃষকের হার, স্থির বাজারে খামার। 5. দ্রুত নষ্ট হওয়ার প্রবণতা, বেশিরভাগ কৃষিপণ্য সংরক্ষণ সুবিধার অভাবে দ্রুত নষ্ট হয়। মুখস্থ কৌশল, নষ্ট পণ্য মানের ক্ষতি, কৃষকের মাথায় বিপদ ঘনায়। 6. আধুনিক প্রযুক্তির অভাব, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে। মুখস্থ কৌশল, প্রযুক্তিহীন প্রক্রিয়া দুঃখের দিশা। 7. বাজার ব্যবস্থার অপ্রতুলতা, কৃষকদের কাছাকাছি বাজারের অভাব রয়েছে। মুখস্থ কৌশল, বাজারহীন কৃষকের ক্ষতি, ন্যায্য দামের নেই গতি। 8. দ্রুত তথ্য প্রবাহের অভাব, কৃষকরা বাজার দামের তথ্য দ্রুত জানতে পারে না। মুখস্থ কৌশল, তথ্যের অভাবে সিদ্ধান্ত দোলায়। 9. বিপণনের উৎস ব্যয়, কৃষিপণ্য বাজারজাত করতে পরিবহন এবং মধ্যস্বত্বভোগীর কারণে ব্যয় বেড়ে যায়। মুখস্থ কৌশল, বিপণন ব্যয় কৃষকের দুঃখ। 10. রপ্তানি সুযোগের অভাব, আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যের চাহিদা থাকা সত্ত্বেও রপ্তানি সুযোগ সীমিত। মুখস্থ কৌশল, রপ্তানিহীন কৃষক বঞ্চিত। উদাহরণ: 2023 সালে পেঁয়াজের অতিরিক্ত উৎপাদন হলেও সঠিক সংরক্ষণ ও রপ্তানির অভাবে কৃষকরা বড় ক্ষতির মুখে পড়েন। উপসংহার: কৃষিপণ্য বাজারজাতকরণের সমস্যাগুলো সমাধানে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা, উন্নত পরিবহন এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে কৃষক ও দেশের উভয়েরই উন্নয়ন হবে। মুখস্থ কৌশল ছন্দ, সংরক্ষণ, পরিবহন আর ন্যায্য মূল্য, সব মিলে হবে কৃষকের ভবিষ্যৎ বেহাল মুক্ত মূল। উত্তর 13, বাংলাদেশের কৃষির উপখাত সমূহ কি কি? ভূমিকা: বাংলাদেশের কৃষি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। কৃষি খাতের বিভিন্ন উপখাত একে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থায় পরিণত করেছে। এই উপখাতগুলো দেশীয় অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংজ্ঞা: কৃষির উপখাত হলো এমন বিভাজন যা কৃষি কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে গঠিত। ইংরেজি সংজ্ঞা: Subsectors of agriculture refer to distinct areas within agriculture that contribute to its overall function, such as crop production, fisheries, livestock, and forestry. বাংলায় অর্থ: কৃষির উপখাত বলতে বোঝায় কৃষি কার্যক্রমের বিভিন্ন শাখা, যেমন শস্য উৎপাদন, মৎস্য, প্রাণিসম্পদ ও বন। বাংলাদেশের কৃষির উপখাতসমূহ: 1. শস্য উৎপাদন, ধান, গম, পাট, ভুট্টা এবং আলু উৎপাদন এই খাতের অন্তর্ভুক্ত। মুখস্থ কৌশল, ধান, গম, পাট মিলে শস্য খাত। 2. মৎস্য খাত, মাছ উৎপাদন ও চাষাবাদে বাংলাদেশ পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। মুখস্থ কৌশল, মাছে ভাতে বাঙালির খ্যাতি। 3. প্রাণিসম্পদ খাত, গরু, মহিষ, ছাগল এবং হাঁস মুরগি পালন এই উপখাতের অন্তর্গত। মুখস্থ কৌশল, গরু, ছাগল, হাঁস প্রাণিসম্পদের বাস। 4. বন খাত, বাংলাদেশের সিলেট, সুন্দরবন এবং চট্টগ্রামের বনভূমি এই খাতের গুরুত্বপূর্ণ অংশ। মুখস্থ কৌশল, সুন্দরবন বন খাতের মন। 5. ফল ও শাকসবজি, আম, কাঁঠাল, লিচু, টমেটো এবং শাকসবজি উৎপাদন এই উপখাতের অন্তর্গত। মুখস্থ কৌশল, ফল আর শাক মিলে কৃষকের রাখো। 6. ফুল চাষ, গাঁদা, গোলাপ এবং রজনীগন্ধা চাষ দেশের কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। মুখস্থ কৌশল, ফুলে ফুলে কৃষকের গতি। 7. মশলা খাত, মরিচ, আদা, রসুন এবং হলুদের চাষ মশলা উৎপাদনের অংশ। মুখস্থ কৌশল, মশলার ঝাঁজে কৃষকের বাজ। 8. চা খাত, সিলেট এবং চট্টগ্রামের চা বাগান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। মুখস্থ কৌশল, চা খাতের মহিমা দেশের সম্পদ। 9. তেলবীজ খাত, সরিষা, সূর্যমুখী এবং সয়াবিন চাষ এই উপখাতের অন্তর্গত। মুখস্থ কৌশল, তেলবীজে কৃষকের শক্তি। 10. অধাতব সম্পদ,
বাঁশ, বেতে এবং নলখাগড়া উৎপাদন এই উপখাতের অন্তর্ভুক্ত। মুখস্থ কৌশল, বাঁশ বেতে কৃষকের হাত। উদাহরণ: 2022 সালে মৎস্য খাতে বাংলাদেশ 45 লাখ টন মাছ উৎপাদন করেছে, যা জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। উপসংহার: বাংলাদেশের কৃষির উপখাতসমূহ কৃষকদের জীবিকা এবং অর্থনীতির অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করে। সঠিক পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে এই উপখাতগুলোর উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব। মুখস্থ কৌশল ছন্দ: শস্য, মৎস্য, প্রাণী সম্পদ, ফল আর বন আনুক স্বপ্নের গতি অটুট। উত্তর 14, বাংলাদেশের ঋণ গ্রহণ করেন কেন? ভূমিকা: বাংলাদেশের ঋণ গ্রহণ দেশের অর্থনৈতিক চাহিদা পূরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ঋণ গ্রহণের প্রধান উদ্দেশ্য হল উন্নয়ন প্রকল্প, বাজেট ঘাটতি পূরণ এবং বৈদেশিক বিনিয়োগ। প্রধান কারণসমূহ: 1. উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। বড় অবকাঠামো, সড়ক এবং ব্রিজ নির্মাণের জন্য বৈদেশিক ঋণ গ্রহণ করা হয়। মুখস্থ কৌশল, উন্নয়ন হলে ঋণের প্রবাহ। 2. বাজেট ঘাটতি পূরণ। রাজস্ব আয় কম থাকায় বাজেট ঘাটতি পূরণে ঋণ প্রয়োজন। মুখস্থ কৌশল, বাজেটের ফাঁক ঋণ দিয়ে মাখ। 3. অর্থনীতির চাকা সচল রাখা। অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়াতে ঋণ নেওয়া হয়। মুখস্থ কৌশল, ঋণের চাকা, উন্নতির ধারা। 4. অর্থনৈতিক সংকট মোকাবিলা। মহামারী বা প্রাকৃতিক দুর্যোগে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে ঋণ নেওয়া হয়। মুখস্থ কৌশল, সংকটে ঋণ, সমস্যা মেটায়। 5. প্রযুক্তি ও শিক্ষা খাতে বিনিয়োগ। প্রযুক্তি উন্নয়ন ও শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধির জন্য বৈদেশিক ঋণ নেওয়া হয়। মুখস্থ কৌশল, প্রযুক্তি আর শিক্ষা ঋণের উৎস। 6. রপ্তানি বৃদ্ধির জন্য বিনিয়োগ। বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে শিল্প খাতের ঋণ বিনিয়োগ করা হয়। মুখস্থ কৌশল, রপ্তানির জন্য ঋণ বিনিয়োগ। 7. বৈদেশিক সাহায্যের চাহিদা। আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নেওয়া হয়। মুখস্থ কৌশল, বৈদেশিক সাহায্যের হাত। 8. বৈদেশিক মুদ্রার ঘাটতি পূরণ। আমদানি ব্যয় বেশি হলে মুদ্রার ঘাটতি পূরণে ঋণ নেওয়া হয়। মুখস্থ কৌশল, মুদ্রার ঘাটতি মেটায় ঋণ। 9. সামাজিক নিরাপত্তা কর্মসূচি। দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য ঋণ নেওয়া হয়। মুখস্থ কৌশল, নিরাপত্তা স্তরে ঋণের ব্যবহার। 10. বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। শিল্প ও বাণিজ্য উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল গঠনে ঋণ নেওয়া হয়। মুখস্থ কৌশল, অর্থনৈতিক অঞ্চলে ঋণ প্রবাহ। উদাহরণ: 2021 সালে বাংলাদেশ পদ্মা সেতুর জন্য আন্তর্জাতিক ঋণ সংগ্রহ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে। উপসংহার: বাংলাদেশের ঋণ গ্রহণ অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। তবে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করে ঋণ নির্ভরতা কমিয়ে আনতে হবে। মুখস্থ কৌশল ছন্দ: উন্নয়ন, সংকট আর ঘাটতি। ঋণ দিয়ে দেশের সাফল্যের কাঠি। উত্তর 15, বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যাগুলো কি? ভূমিকা: পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এই খাত বিদেশি মুদ্রা অর্জনের প্রধান উৎস এবং দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 80% এই খাত থেকে আসে। তবে বিভিন্ন সমস্যার কারণে এই খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পোশাক শিল্পের সমস্যাগুলো: 1. কাঁচামালের অভাব। কাপড় ও সুতা আমদানির ওপর নির্ভরতা বেশি, ফলে উৎপাদন খরচ বেড়ে যায়। মুখস্থ কৌশল, কাঁচামালের ঘাটতি বাধার মূল। 2. অপর্যাপ্ত প্রযুক্তি। আধুনিক প্রযুক্তির অভাবের কারণে উৎপাদনশীলতা কম। মুখস্থ কৌশল, প্রযুক্তি ছাড়া গতি নেই। 3. নিম্নমানের কর্মপরিবেশ। কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার অভাব এই খাতের অন্যতম সমস্যা। মুখস্থ কৌশল, কর্মপরিবেশে ঘাটতি, কর্মীর দুঃখের গাথা। কম মজুরি। শ্রমিকদের নিম্ন মজুরি তাদের জীবিকার জন্য পর্যাপ্ত নয়। মুখস্থ কৌশল, মজুরির অভাবে অসন্তোষ বাড়ে। বাজার বহুমুখীকরণের অভাব। নির্দিষ্ট কিছু দেশের রপ্তানির ওপর নির্ভরশীলতা উচ্চ ঝুঁকির কারণ। মুখস্থ কৌশল, বাজার সংকুচিত, ঝুঁকি বৃদ্ধি পায়। উৎপাদন ব্যয়ের বৃদ্ধি।
বিদ্যুৎ, গ্যাস এবং পরিবহন খরচ বাড়ায় পোশাক খাতের প্রতিযোগিতামূলক সুবিধা কমে যাচ্ছে। মুখস্থ কৌশল, ব্যয় বাড়ে, মুনাফা কমে। উন্নত প্রশিক্ষণের অভাব। দক্ষ কর্মী তৈরি করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব রয়েছে। মুখস্থ কৌশল প্রশিক্ষণে পিছিয়ে, দক্ষতায় কম। টেকসই নীতি ও ব্যবস্থাপনার অভাব। পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা এখনো অনেক ক্ষেত্রে কার্যকর হয়নি। মুখস্থ কৌশল, টেকসই নীতিতে ঘাটতি। বিদেশি প্রতিযোগিতা। চীন, ভিয়েতনাম এবং ভারতের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। মুখস্থ কৌশল প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। নগরায়ন এবং শ্রমিক সংকট। নগরায়নের ফলে শিল্প এলাকায় কর্মীর সংকট দেখা দিচ্ছে। মুখস্থ কৌশল নগরায়ন কর্মী হ্রাস করে। উদাহরণ: 2013 সালে রানা প্লাজা 10 কর্মপরিবেশের নিম্নমানের একটি দৃষ্টান্ত। এই দুর্ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পোশাক শিল্পের সুনাম ক্ষুণ্ণ করেছিল। উপসংহার: বাংলাদেশের পোশাক শিল্পের সমস্যাগুলো সমাধানে সরকার ও বেসরকারি উদ্যোগ জরুরি। উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ এবং টেকসই নীতিমালার মাধ্যমে এই খাত আরও সমৃদ্ধ করা সম্ভব। মুখস্থ কৌশল ছন্দ। কাঁচামাল, প্রযুক্তি আর মজুরির হ্রাস। সমাধানে হবে উন্নতির বাস। উত্তর 16, বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিত কর। ভূমিকা: বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় নৌ পরিবহন একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম। তবে বিভিন্ন সমস্যার কারণে নৌ পরিবহন খাত তার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারছে না। নৌ পরিবহন ব্যবস্থার সমস্যাগুলো: 1. নদীর নাব্যতা হ্রাস। নদীতে পলি জমার কারণে অনেক নৌপথ অচল হয়ে পড়ছে। মুখস্থ কৌশল নদীর নাব্যতায় ঘাটতি, পরিবহন বাধাগ্রস্ত। 2. পর্যাপ্ত অবকাঠামোর অভাব। আধুনিক বন্দর, টার্মিনাল এবং ডকইয়ার্ডের অভাব। মুখস্থ কৌশল অবকাঠামো উন্নয়ন নেই। 3. জাহাজের অভাব। প্রয়োজনীয় সংখ্যক আধুনিক নৌযানের অভাব রয়েছে। মুখস্থ কৌশল জাহাজ কম, চাহিদা বেশি। 4. দুর্ঘটনা। নিরাপত্তা ব্যবস্থার অভাবে দুর্ঘটনা প্রায়শই ঘটে। মুখস্থ কৌশল নিরাপত্তায় ঘাটতি, দুর্ঘটনা বাড়ে। 5. পরিবেশ দূষণ। তেল, রাসায়নিক এবং বর্জ্য নদীর পানিকে দূষিত করছে। মুখস্থ কৌশল দূষণে নৌপথ নষ্ট। 6. সরকারি নজরদারির অভাব। সঠিক নীতিমালা এবং তার বাস্তবায়নে দুর্বলতা রয়েছে। মুখস্থ কৌশল নজরদারি ছাড়া অব্যবস্থার রাজত্ব। 7. প্রশিক্ষিত কর্মীর অভাব। দক্ষ নাবিক এবং পরিচালকের সংখ্যা অপর্যাপ্ত। মুখস্থ কৌশল প্রশিক্ষণের ঘাটতি, কর্মী সংকট। 8. বাজেটের অভাব। নৌ পরিবহন ব্যবস্থায় পর্যাপ্ত বাজেট বরাদ্দ নেই। মুখস্থ কৌশল বাজেট সংকটে উন্নয়ন বাধা। 9. অবৈধ দখল। নদীর তীর এবং নৌপথ অবৈধ দখলের শিকার। মুখস্থ কৌশল দখলের নদী, নৌপথ সংকুচিত। 10. আন্তর্জাতিক মানের অভাব। নৌ পরিবহন ব্যবস্থার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নত নয়। মুখস্থ কৌশল মানহীন ব্যবস্থা পিছু টানে। উদাহরণ: 2022 সালে পলাশবাড়ী এলাকায় একটি দুর্ঘটনায় 25 জন প্রাণ হারান, যা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার প্রমাণ। উপসংহার: বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থার সমস্যা দূর করতে সরকার ও সংশ্লিষ্টদের একসাথে কাজ করতে হবে। বিকল্প ব্যবস্থা গ্রহণ করে নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। মুখস্থ কৌশল ছন্দ। নাব্যতা, দুর্ঘটনা আর অবকাঠামোর হ্রাস। সমাধানে আনবে সাফল্যের হ্রাস। উত্তর 17, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান সম্পর্কে আলোচনা কর। ভূমিকা: কৃষি জীবন, কৃষি প্রাণ, কৃষিতে বাঁচে এ দেশ। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। জনসংখ্যার বিশাল অংশ জীবিকা নির্বাহের জন্য কৃষির ওপর নির্ভরশীল। এই খাত দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষির অবদান: 1. অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি। কৃষি খাত থেকে প্রায় 14% জিডিপি অর্জিত হয়। মুখস্থ কৌশল জিডিপিতে কৃষির মূল অংশ। 2. জনসংখ্যার কর্মসংস্থান।
দেশের প্রায় 40% কর্মসংস্থান কৃষি খাতে রয়েছে। মুখস্থ কৌশল, কৃষি খাতে জীবিকার ব্যবস্থা। 3. খাদ্য নিরাপত্তা। ধান, গম এবং সবজি উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্য চাহিদা পূরণ করে। মুখস্থ কৌশল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা কৃষি থেকে। 4. রপ্তানি আয়ের উৎস। পাট, চা এবং ফুলের মতো পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন। মুখস্থ কৌশল, রপ্তানিতে পাট, চা কৃষির গৌরব। 5. শিল্পের কাঁচামাল সরবরাহ। পাট, চিনি এবং চামড়া শিল্পের কাঁচামাল কৃষি থেকে আসে। মুখস্থ কৌশল, শিল্পে কাঁচামালের যোগানদার। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প ও ব্যবসায় কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুখস্থ কৌশল, গ্রামীণ উন্নয়নে কৃষি চালক। পরিবেশ সুরক্ষা। বৃক্ষরোপণ এবং টেকসই কৃষি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। মুখস্থ কৌশল, কৃষি মানে পরিবেশের বন্ধু। দুর্যোগ মোকাবিলা। কৃষি খাত দুর্যোগকালীন সময়ে দেশের খাদ্য ঘাটতি পূরণে সহায়তা করে। মুখস্থ কৌশল, দুর্যোগে কৃষি ভরসা। উন্নত জাত উদ্ভাবন। হাইব্রিড ফসলের উন্নয়ন খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক। মুখস্থ কৌশল, উন্নত জাতের ফসল সমৃদ্ধি আনে। পুষ্টির যোগান। ফল, শাকসবজি এবং ডাল দেশের পুষ্টি চাহিদা মেটায়। মুখস্থ কৌশল, কৃষি মানে পুষ্টির আধার। উদাহরণ: 1970 এর দশকে বাংলাদেশের খাদ্য ঘাটতি থাকলেও বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জিত হয়েছে। উপসংহার: বাংলাদেশের কৃষি খাত দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধান ভূমিকা পালন করে। সুপরিকল্পিত নীতি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই খাতের আরও উন্নয়ন সম্ভব। মুখস্থ কৌশল ছন্দ। কৃষি আমাদের জীবনধারা, উন্নয়নের এর অবিরত ধারা। উত্তর 18, বাংলাদেশের রাজনীতিতে যুব সমাজের ভূমিকা আলোচনা কর। ভূমিকা: যুব সমাজ জাতির মেরুদণ্ড। বাংলাদেশের রাজনীতিতে যুব সমাজের ভূমিকা এক অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদান অপরিসীম। যুব সমাজের ভূমিকা: 1. স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ। 1971 সালের মুক্তিযুদ্ধে যুবকরা সাহসিকতার পরিচয় দিয়েছেন। মুখস্থ কৌশল, যুদ্ধে যুবকের অগ্রণী ভূমিকা। 2. গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা। 1990 এর গণঅভ্যুত্থানে যুবকদের ভূমিকা উল্লেখযোগ্য। মুখস্থ কৌশল, গণতন্ত্রে যুবকের দীক্ষা। 3. রাজনৈতিক সংগঠন গঠন। যুব সমাজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান সংগঠক হিসেবে কাজ করে। মুখস্থ কৌশল, সংগঠনের যুবকের নেতৃত্ব। 4. সমাজ পরিবর্তনের অগ্রদূত। দুর্নীতি বিরোধী আন্দোলনে যুবকদের ভূমিকা স্পষ্ট। মুখস্থ কৌশল, পরিবর্তনের যুবকের আগ্রহ। 5. নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ। যুব সমাজ ভোট প্রদান এবং প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুখস্থ কৌশল, নির্বাচনে যুবকের উচ্ছ্বাস। সামাজিক আন্দোলন। নারী অধিকার এবং জলবায়ু আন্দোলনে যুবকদের অংশগ্রহণ বাড়ছে। মুখস্থ কৌশল, সামাজিক আন্দোলনে যুব সমাজ। শিক্ষিত নেতৃত্ব প্রদান। শিক্ষিত যুব সমাজ রাজনীতিতে দক্ষ নেতৃত্ব প্রদান করতে পারে। মুখস্থ কৌশল, নেতৃত্বে শিক্ষিত যুবক। নতুন প্রযুক্তির ব্যবহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি সচেতনতা বৃদ্ধিতে যুবকদের ভূমিকা রয়েছে। মুখস্থ কৌশল, প্রযুক্তিতে যুবকের জাগরণ। নেতিবাচক রাজনীতি প্রতিরোধ। যুব সমাজ অশুভ রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মুখস্থ কৌশল, নেতিবাচকতায় যুবকের প্রতিবাদ। ভবিষ্যতের রাজনীতির রূপকার। যুব সমাজ জাতির ভবিষ্যৎ গড়ে তুলতে অবিচ্ছেদ্য অংশ। মুখস্থ কৌশল, ভবিষ্যৎ রাজনীতির স্থপতি যুবক। উদাহরণ: 2008 সালের নির্বাচনে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করেছে। উপসংহার: যুব সমাজের রাজনৈতিক অংশগ্রহণ দেশের উন্নয়নে অপরিহার্য। সততা, দক্ষতা এবং দায়িত্বশীলতা যুবকদের রাজনীতিতে আরও শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম করে। মুখস্থ কৌশল ছন্দ। যুব সমাজ রাজনীতির প্রাণ, নেতৃত্বে ভবিষ্যৎ তাদেরই চান। উত্তর 19, মুক্তিযুদ্ধে নারীর অবদান বিশ্লেষণ কর। ভূমিকা:
জীবন যখন মুক্তির জন্য জ্বলে, নারীও তখন লড়ে সমান তালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান অবিস্মরণীয়। নারী তাদের রক্ত, ত্যাগ এবং সাহসিকতার মাধ্যমে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মুক্তিযুদ্ধে নারীর অবদান: ১. মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যক্ষ অংশগ্রহণ। অনেক নারী সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ৩০,০০০ নারী প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। মুখস্থ কৌশল: নারী যোদ্ধা, সাহসের কাব্য। ২. গোপন বার্তা পরিবহন। নারীরা মুক্তিযোদ্ধাদের গোপন বার্তা পৌঁছাতে সাহসিকতার পরিচয় দিয়েছে। মুখস্থ কৌশল: বার্তায় নারীর সাহস। ৩. স্বাস্থ্যসেবা প্রদান। নার্স এবং চিকিৎসক হিসেবে আহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন। মুখস্থ কৌশল: স্বাস্থ্যসেবায় নারীর ভূমিকা। ৪. শরণার্থী শিবিরে ভূমিকা। শরণার্থী শিবিরে নারী সহায়তা ও খাবার সরবরাহ করেছে। মুখস্থ কৌশল: শরণার্থী সহায়তায় নারী। ৫. মানবতার প্রতীক। পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হয়ে নারীরা প্রতিরোধের প্রতীক হয়েছেন। মুখস্থ কৌশল: মানবতার প্রতীক নারী। ৬. গান্ধীবাদী আন্দোলন। অনেক নারী শান্তি আন্দোলনে অংশগ্রহণ করেছেন। মুখস্থ কৌশল: শান্তির বার্তায় নারী। ৭. গণমাধ্যমে অংশগ্রহণ। নারীরা মুক্তিযুদ্ধের খবর প্রচারে আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুখস্থ কৌশল: গণমাধ্যমে নারী মুক্তির কণ্ঠ। ৮. অর্থ সংগ্রহে ভূমিকা। মুক্তিযোদ্ধাদের সাহায্যে তহবিল সংগ্রহে অংশ নিয়েছে। মুখস্থ কৌশল: অর্থ সংগ্রহে নারীর অবদান। ৯. সাহিত্য ও সাংস্কৃতিক ভূমিকা। অনেক নারী মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা, গান এবং নাটক পরিবেশন করেছেন। মুখস্থ কৌশল: সংস্কৃতিতে নারীর গান। ১০. প্রতিরোধের প্রতীক হিসেবে অনুপ্রেরণা। তাদের ত্যাগ ও সাহসিকতা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছে। মুখস্থ কৌশল: প্রতিরোধে নারীর অনুপ্রেরণা। উদাহরণ: বীরাঙ্গনা নারীদের ত্যাগ, প্রায় ২ লাখ নারী নির্যাতনের শিকার হয়ে দেশের স্বাধীনতার প্রতীক হয়েছেন। শহীদ জননী জাহানারা ইমাম, মুক্তিযুদ্ধে তার ভূমিকা ইতিহাসে অম্লান। উপসংহার: নারীদের অবদান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য। তাদের ত্যাগ এবং সাহসিকতা স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে অপরিসীম ভূমিকা রেখেছে। মুখস্থ কৌশল ছন্দ: মুক্তির পথে নারীর লড়াই, সাহসের প্রতীক, বাংলার পরিচয়। উত্তর ২০। নারী উন্নয়ন বলতে কি বোঝ? ভূমিকা: নারী উন্নয়ন না হলে সমাজ পূর্ণাঙ্গ হয় না। নারী উন্নয়ন আমাদের সমাজ ও দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করে। নারী উন্নয়ন শুধু নারীশক্তির বিকাশ নয়, বরং সমাজের সামগ্রিক উন্নতির একটি প্রক্রিয়া। নারী উন্নয়নের ধারণা: ১. শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন। নারী উন্নয়নের প্রথম ও প্রধান শর্ত হল নারীদের সঠিক শিক্ষা প্রদান। শিক্ষা নারীকে তার নিজস্ব অধিকার সম্পর্কে সচেতন করে তোলে। মুখস্থ কৌশল: শিক্ষায় নারী, সমাজে উন্নয়ন। ২. স্বাস্থ্যসেবা। নারীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটি নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। মুখস্থ কৌশল: স্বাস্থ্যই নারীর শক্তি। ৩. অর্থনৈতিক স্বাধীনতা। নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, যাতে তারা তাদের নিজের ভবিষ্যৎ গড়তে পারে। মুখস্থ কৌশল: অর্থনৈতিক শক্তি নারীকে শক্তিশালী করে। ৪. রাজনৈতিক অংশগ্রহণ। নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বৃদ্ধি করে তাদের ক্ষমতা ও প্রভাব প্রতিষ্ঠা করা। মুখস্থ কৌশল: রাজনীতিতে নারীর ভূমিকা শক্তিশালী। ৫. আইনি অধিকার। নারীদের আইনি অধিকার, বিশেষ করে পারিবারিক এবং কর্মক্ষেত্রের অধিকার নিশ্চিত করা। মুখস্থ কৌশল: আইনের সমতা নারীর অধিকার। ৬. লিঙ্গ সমতা। লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী ও পুরুষের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমতা সৃষ্টি করা। মুখস্থ কৌশল: লিঙ্গ সমতা, সমাজের শক্তি। ৭. সামাজিক নিরাপত্তা। নারীদের সমাজে নিরাপত্তা প্রদান, যাতে তারা নির্যাতনের শিকার না হয় এবং তাদের মূল্যায়ন করা হয়। মুখস্থ কৌশল: নিরাপত্তায় নারী, উন্নত সমাজ। ৮.
সামাজিক মতামত পরিবর্তন। নারীদের সামাজিক অবস্থানকে পরিবর্তন করে তাদের মর্যাদা বৃদ্ধি করা। মুখস্থ কৌশল, মতামত পরিবর্তন, নারীর অগ্রগতি। 9. নেতৃত্বে গুণাবলী বৃদ্ধি। নারীদের নেতৃত্ব গুণাবলী বৃদ্ধি করে তাদের সমাজে প্রভাব বিস্তার করা। মুখস্থ কৌশল, নেতৃত্বের নারী সমাজের পথ প্রদর্শক। 10. নারী উদ্যোক্তা সৃষ্টি। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো। মুখস্থ কৌশল, উদ্যোক্তায় নারী সমৃদ্ধির পথ। উদাহরণ: মালালা ইউসুফজাই, শিক্ষা ও নারীর অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা স্মরণীয়। উপসংহার: নারী উন্নয়ন শুধু নারীদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। এটি দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে সহায়ক। মুখস্থ কৌশল ছন্দ: নারী উন্নয়ন, সমাজের অগ্রগতি। নারীর শক্তি দেশকে উন্নত করে। উত্তর 21। ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝ? ভূমিকা: টেকনোলজির যুগে ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন, সবার জন্য সেবা, সমৃদ্ধির পথ চমক। ডিজিটাল বাংলাদেশ এক নতুন দিগন্ত উন্মোচন করে, যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি দপ্তর আধুনিকীকরণ এবং জনগণের জীবনমান উন্নত করার চেষ্টা করা হয়। ডিজিটাল বাংলাদেশের ধারণা: 1. তথ্য প্রযুক্তি ব্যবস্থার প্রসার। ডিজিটাল বাংলাদেশ হলো এমন একটি রাষ্ট্র যেখানে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমস্ত সরকারি সেবা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া হয়। মুখস্থ কৌশল, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ, সবার জন্য সমান সুযোগ। 2. স্মার্ট সরকার। স্মার্ট গভর্নেন্স বা স্মার্ট প্রশাসন নিশ্চিত করা, যাতে জনগণ সরাসরি অনলাইনের মাধ্যমে সেবা নিতে পারে। মুখস্থ কৌশল, সরকারি সেবা ডিজিটাল মাধ্যমে। 3. ই-গভর্নেন্স। ডিজিটাল বাংলাদেশ সরকারি কাজকর্ম অনলাইনে সম্পন্ন হয়, যাতে সেবা সহজ, দ্রুত এবং সঠিকভাবে প্রদান করা যায়। মুখস্থ কৌশল, ই-গভর্নেন্স, সহজ সেবা। 4. ই-কমার্স। ডিজিটাল বাংলাদেশ ব্যবসায়িক কার্যক্রম অনলাইনে পরিচালিত হয়, যার মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। মুখস্থ কৌশল, ই-কমার্সের ডিজিটাল বাণিজ্য। 5. অনলাইন শিক্ষা। শিক্ষার ডিজিটাল রূপান্তর, যেখানে প্রতিটি শিক্ষার্থী অনলাইনে শিক্ষার সুযোগ পায়। মুখস্থ কৌশল, শিক্ষায় ডিজিটাল বিপ্লব। 6. তথ্য প্রযুক্তি পণ্য এবং সেবা। দেশে তথ্য প্রযুক্তির বিভিন্ন পণ্য এবং সেবা সরবরাহ করে নাগরিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। মুখস্থ কৌশল, তথ্য প্রযুক্তির বাজার, ডিজিটাল দেশের রং। 7. ডিজিটাল স্বাস্থ্য সেবা। ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্য সেবা প্রদান, যাতে চিকিৎসা সেবা সহজ, দ্রুত এবং উন্নত হয়। মুখস্থ কৌশল, স্বাস্থ্য সেবা ডিজিটাল পদ্ধতিতে। 8. ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার। দেশের ইন্টারনেট অবকাঠামো এবং প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন। মুখস্থ কৌশল, ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল পৃথিবী। 9. ডিজিটাল সুরক্ষা। ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা, যাতে অনলাইনের সকল সেবা নিরাপদ থাকে। মুখস্থ কৌশল, ডিজিটাল নিরাপত্তা, সাইবার সুরক্ষা। 10. ডিজিটাল উদ্যোক্তা। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা। মুখস্থ কৌশল, ডিজিটাল উদ্যোক্তা, সমৃদ্ধ ভবিষ্যৎ। উদাহরণ: বাংলাদেশ সরকারের ডিজিটাল উদ্ভাবন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ, ই-টিকিটিং সিস্টেম ইত্যাদি। উপসংহার: ডিজিটাল বাংলাদেশ শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি আধুনিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের প্রতিশ্রুতি। ডিজিটাল সেবা প্রতিটি ক্ষেত্রে মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রের কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করে। মুখস্থ কৌশল ছন্দ: ডিজিটাল বাংলাদেশ, অগ্রগতি ও সাফল্য। প্রযুক্তিতে দেশ, নতুন সম্ভাবনা। উত্তর 22। টেকসই উন্নয়ন কি? ভূমিকা: বাঁচাতে হবে আমাদের পৃথিবী, ভবিষ্যতের সুরক্ষায় টেকসই উন্নয়ন হোক আমাদের পথচলা।
টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হলো এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন ধরনের ক্ষতি না করে। টেকসই উন্নয়নের ধারণা 1. পৃথিবীতে রক্ষা করা। আমাদের উন্নয়ন প্রক্রিয়ায় পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন সাধন করা। মুখস্থ কৌশল, পরিবেশ রক্ষা, উন্নয়ন নিশ্চিত। 2. অর্থনৈতিক উন্নয়ন। জনগণের জীবনের মান বৃদ্ধি করা, যাতে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। মুখস্থ কৌশল, অর্থনৈতিক সমৃদ্ধি, টেকসই উন্নয়ন। 3. সামাজিক উন্নয়ন। সমাজের সকল স্তরের মানুষের সমান সুযোগ সৃষ্টি করা, যাতে প্রতিটি নাগরিক উন্নতির সুযোগ পায়। মুখস্থ কৌশল, সমাজে সমতা, উন্নয়নের শক্তি। 4. প্রাকৃতিক সম্পদের সুরক্ষা। প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার রোধ করা এবং তাদের পুনরুদ্ধার নিশ্চিত করা। মুখস্থ কৌশল, প্রাকৃতিক সম্পদ সুরক্ষিত হবে স্থায়ী উন্নয়ন। 5. ভবিষ্যৎ প্রজন্মের জন্য ব্যবস্থা গ্রহণ। ভবিষ্যতের প্রজন্মের জন্য পরিবেশ, সম্পদ এবং সামাজিক সেবা নিশ্চিত করা। মুখস্থ কৌশল, ভবিষ্যতের জন্য আজ পদক্ষেপ। 6. শক্তি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখা। শক্তির ব্যবহার বাড়ানো এবং পরিবেশগত প্রভাব কমানো। মুখস্থ কৌশল, শক্তি উন্নয়ন, পরিবেশের ক্ষতি নয়। 7. প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং প্রস্তুতির অংশ হিসেবে ব্যবস্থা নেওয়া। মুখস্থ কৌশল, দুর্যোগ প্রতিরোধে প্রস্তুতি। 8. বৈশ্বিক সহযোগিতা। আন্তর্জাতিক স্তরে টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য সহযোগিতা বৃদ্ধি করা। মুখস্থ কৌশল, বৈশ্বিক উন্নয়ন, একসাথে এগিয়ে চলা। 9. অবকাঠামো উন্নয়ন। শক্তিশালী অবকাঠামো সৃষ্টি করা, যাতে সমস্ত কার্যক্রম স্থায়ী হয় এবং পরিবেশের ওপর চাপ কমে। মুখস্থ কৌশল, অবকাঠামো উন্নয়ন, স্থিতিশীল ভবিষ্যৎ। 10. শিক্ষা ও সচেতনতা। টেকসই উন্নয়ন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। মুখস্থ কৌশল, শিক্ষা ও সচেতনতা, উন্নতির প্রেরণা। উদাহরণ: বাংলাদেশের টেকসই উন্নয়ন উদ্যোগ। বাংলাদেশ সরকার জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য SDGs বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। উপসংহার: টেকসই উন্নয়ন হলো এমন একটি মডেল যা আজকের উন্নয়নকে ভবিষ্যতের জন্য রক্ষা করে। এই প্রক্রিয়ায় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখার মাধ্যমে পৃথিবীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাখা সম্ভব। মুখস্থ কৌশল ছন্দ: টেকসই উন্নয়ন বিশ্বকে বাঁচায়, মানুষের সমৃদ্ধি নিশ্চিত করে। উত্তর 23, জনসংখ্যা কিভাবে পরিবেশ দূষণের জন্য দায়ী? ভূমিকা: বাড়ছে জনসংখ্যা, বাড়ছে চাপ, পরিবেশের উপর এর প্রভাব ভয়াবহ। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবেশের ওপর চাপও বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির কারণে অতিরিক্ত খনিজ পদার্থের ব্যবহার, শিল্পের বিকাশ এবং বনাঞ্চল ধ্বংস হচ্ছে, যার ফলে পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। জনসংখ্যার পরিবেশ দূষণে প্রভাব: 1. অতিরিক্ত খনিজ সম্পদের ব্যবহার। জনসংখ্যার চাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে, যার ফলে খনিজ সম্পদের ব্যবহার বেড়ে যাচ্ছে। এই অতিরিক্ত ব্যবহার পরিবেশে ভারসাম্যহীনতা সৃষ্টি করে। মুখস্থ কৌশল: বাড়তি চাহিদা, খনিজ সম্পদ ক্ষতি। 2. বনভূমি নিধন। জনসংখ্যার বৃদ্ধির জন্য কৃষি এবং বসতবাড়ি নির্মাণের জন্য বনভূমি উজাড় হচ্ছে, যা বায়ু দূষণ এবং জীববৈচিত্র্যের হ্রাসে কন্ট্রিবিউটিং করছে। মুখস্থ কৌশল: বনধ্বংস, পরিবেশ বিপর্যয়। 3. কৃষির অতিরিক্ত রাসায়নিক ব্যবহার। জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদনের চাপ বাড়লে কৃষিতে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়, যা মাটির উর্বরতা হ্রাস এবং জলবায়ুর পরিবর্তন ঘটায়। মুখস্থ কৌশল: রাসায়নিক ব্যবহার, মাটির ক্ষতি। 4. দূষিত বর্জ্য উৎপাদন। জনসংখ্যা বাড়ানোর ফলে মানুষের বর্জ্য, কচু, প্লাস্টিক ইত্যাদি বেড়ে যায়, যা সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
মুখস্থ কৌশল, বর্জ্য বৃদ্ধি, পরিবেশ দূষণ। 5. বায়ু দূষণ। ভারী শিল্প এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে বায়ু দূষণ বেড়ে যায়, যা জনসংখ্যার জন্য বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। মুখস্থ কৌশল, বায়ু দূষণ স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। 6. পানি দূষণ। জনসংখ্যার চাপ বৃদ্ধির সাথে সাথে সুয়ারেজ এবং শিল্প বর্জ্য নদী বা সমুদ্রে ফেলা হয়, যা পানি দূষণের কারণ হয়ে দাঁড়ায়। মুখস্থ কৌশল, পানি দূষণ জীবনের সংকট। 7. উষ্ণায়ন। জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে গ্রিনহাউস গ্যাসের যেমন CO2 নিঃসরণ বৃদ্ধি পায়, যা বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে। মুখস্থ কৌশল, গ্রিনহাউস গ্যাস উষ্ণায়ন সৃষ্টি। 8. প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার। জনসংখ্যার চাপ বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদ যেমন পানি, মাটি এবং খনিজের ব্যবহার বাড়ে, যা পরিবেশের ওপর চাপ সৃষ্টি করে। মুখস্থ কৌশল, অপরিকল্পিত ব্যবহার প্রাকৃতিক ক্ষতি। 9. পুনঃচক্রণ ব্যবস্থার অভাব। জনসংখ্যা বাড়ানোর কারণে বর্জ্য পুনঃচক্রণ, রিসাইক্লিং এবং ব্যবস্থাপনার সংকটের সৃষ্টি হয়, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ। মুখস্থ কৌশল, পুনঃচক্রণ অভাব পরিবেশ বিপদে। 10. অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ এবং জ্বালানির ব্যবহারও বেড়ে যায়, যার ফলে বন ধ্বংস এবং পরিবেশের উপর চাপ পড়ে। মুখস্থ কৌশল, বিদ্যুৎ ও জ্বালানি পরিবেশে চাপ। উদাহরণ: বিশ্বব্যাপী জনসংখ্যার বৃদ্ধির ফলে অতিরিক্ত গ্যাস নিঃসরণ এবং বর্জ্য উৎপাদনের হার বৃদ্ধি পেয়েছে। বিশেষত চীন, ভারত এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যার চাপের কারণে পরিবেশ বিপর্যয়ের হার বৃদ্ধি পাচ্ছে। উপসংহার: জনসংখ্যার অপ্রতিরোধ্য বৃদ্ধি পরিবেশের ওপর অসহনীয় চাপ সৃষ্টি করে, যার ফলে পৃথিবী দূষিত হচ্ছে এবং মানব জীবনের জন্য বিপদ তৈরি হচ্ছে। সঠিক পরিকল্পনা এবং টেকসই ব্যবস্থাপনা না হলে এই সমস্যা আরো জটিল হয়ে উঠবে। মুখস্থ কৌশল ছন্দ: জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশে চাপ, সুরক্ষিত পৃথিবী চাই, সঠিক ব্যবস্থা নাও।